গত কয়েকদিন ধরে যারা আন্তর্জাতিক রাজনীতির খবর রাখেন তারা হয়তো লক্ষ্য করছেন একটা অদ্ভুত নীরবতা। পৃথিবীর সবচাইতে অপ্রত্যাশিত নেতাদের একজন, যিনি সাধারণত কোনো বড় ঘটনা ঘটলে প্রথম সারি থেকে মন্তব্য করেন, তিনি এবার অদ্ভুতভাবে চুপ ছিলেন পুরো 4টি দিন। ইরানের মাটিতে ইসরায়েল ও আমেরিকা যৌথ হামলার পর পিয়ংইয়ং থেকে কোনো শব্দ আসেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন নানা রকম রসিকতা চলছিল। কেউ কেউ মজা করে লিখছিলেন, মিসাইল ম্যান কি তবে এবার মাঠের বাইরে? আরেক দল বলছিলেন, কিম জং উন বোধহয় এবার কূটনৈতিক চাপে পড়ে গিয়েছে। কিন্তু যারা কিম জং উনকে চেনেন তারা জানেন এ মানুষটি কখনো মাঠের বাইরে থাকেন না। তিনি শুধুমাত্র সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করেন, আর সে মুহূর্ত এলো 2 দিন আগে, মঙ্গলবার সকালবেলায়। উত্তর কোরিয়ার টেলিভিশনে যখন তিনি বক্তব্য প্রচার করলেন তখন পুরো বিশ্ব মিডিয়া যেন থমকে গেল। কারণ তিনি যা বললেন সেটা কোনো সাধারণ কথা ছিল না, সেটা ছিল একটা হুমকি, একটা প্রতিশ্রুতি এবং সম্ভবত একটা বদলা নেওয়ার চেষ্টা। কিম জং উন স্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন, ইরান চাইলে উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। কিন্তু তার কথা এখানেই শেষ হলো না। তিনি আরও এক ধাপ এগিয়ে বললেন, তাদের দেশে একটি মাত্র ক্ষেপণাস্ত্রই পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে সম্পূর্ণ মুছে ফেলতে যথেষ্ট। এই একটা বাক্য, মাত্র কয়েকটা শব্দ, কিন্তু এর প্রভাব যে কতটা গভীর হতে পারে সেটা বোঝার জন্য আমাদেরকে একটু পেছনে ফিরে তাকাতে হবে। গত শনিবার রাত্রেবেলা যখন ইসরায়েল ও আমেরিকা যৌথ বাহিনী ইরানের মাটিতে হামলা চালায় তখন অনেকে ভেবেছিল এটা হয়তো সীমিত পরিসরে থাকবে। কিন্তু পরের কয়েক ঘন্টা যা ঘটল সেটা একবার কল্পনার বাইরে ছিল। তেহরান থেকে ইস্পাহান, সিরাজ থেকে তাবজির, একের পর এক শহরে আঘাত হানল মিসাইল আর ড্রোন। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যতটা সম্ভব প্রতিরোধের চেষ্টা করল, কিন্তু সমস্ত আটকানো সম্ভব হলো না। মানবাধিকার সংস্থাগুলো যে তথ্য দিচ্ছে সেটা শুনলে রক্ত হিম হয়ে যায়। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত 1000-এরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। এদের মধ্যে শুধুমাত্র সামরিক বাহিনী নয়, আছেন সাধারণ নাগরিক, আছেন শিশু। সে শিশুরা যারা হয়তো জানেও না ইরান আর ইসরায়েলের মধ্যে কী নিয়ে দ্বন্দ্ব চলছে। তারা শুধু জানে তাদের বাড়ির কথা, তাদের স্কুলের কথা এবং তাদের খেলার মাঠের কথা। সেই মাঠগুলো এখন শুধু ধ্বংসের স্তূপ। এমন একটা পরিস্থিতিতে কিম জং উনের এই ঘোষণা এলো একেবারে বজ্রপাতের মতন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি সত্যি এটা করবেন নাকি এটা শুধু মুখের কথা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে বুঝতে হবে উত্তর কোরিয়া ও ইরানের সম্পর্ক কতটা গভীর। অনেকেই জানেন না যে এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার ইতিহাস বেশ পুরাতন। 80 দশক থেকে শুরু করে আজ পর্যন্ত পিয়ংইয়ং এবং তেহরান নানাভাবে একে অপরকে সাহায্য করে আসছে। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে উত্তর কোরিয়ার প্রযুক্তির ছাপ স্পষ্ট। শাহাব সিরিজের মিসাইলগুলোর সাথে উত্তর কোরিয়ার নোডিং মিসাইলগুলোর মিল দেখলে বোঝা যায় এই সম্পর্কটা কতটা নিবিড়। কিন্তু এবার ব্যাপারটা একটু অন্যরকম। কিম জং উন সরাসরি বলছেন তিনি ক্ষেপণাস্ত্র দেবেন। এটা শুধুমাত্র প্রযুক্তির হস্তান্তর নয়, এটা সরাসরি অস্ত্র সরবরাহের কথা। এবং এই অস্ত্র যদি ইরানের হাতে পৌঁছায় তবে মধ্যপ্রাচ্যের পুরো সামরিক ভারসাম্য বদলে যেতে পারে। উত্তর কোরিয়ার মিসাইল সক্ষমতা নিয়ে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বছরের পর বছর ধরে গবেষণা করে আসছে। তাদের হোসাইং সিরিজের মিসাইলগুলো এখন এতটাই উন্নত যে সেগুলো তাত্ত্বিকভাবে আমেরিকার মূল ভূখণ্ড আঘাত হানতে সক্ষম। এমন একটা দেশ যদি ইরানকে সরাসরি ক্ষেপণাস্ত্র দেয় তাহলে ইসরায়েলের জন্য পরিস্থিতি কতটা জটিল হতে পারে সেটা সহজেই অনুমান করা যায়। এমনিতেও ইরানের কাছে প্রচুর পরিমাণে ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণ আছে। এখন পর্যন্ত ইরান তাদের বাঘা বাঘা ক্ষেপণাস্ত্রগুলো তো বেরই করেনি। ফাতা হাইপারসনিক মিসাইল তো বেরই করেনি। 3 মিনিটে যেটা তেল আবিব পর্যন্ত পৌঁছতে পারে সেগুলো তো বেরই করেনি। তবে এখন প্রশ্ন হলো, কিম জং উন কেন এই সময় এই ঘোষণা দিল? এর পেছনে কয়েকটা কারণ থাকতে পারে। প্রথমত, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে আছে। এই নিষেধাজ্ঞা তাদের অর্থনীতিকে প্রায় পঙ্গু করে দিয়েছে। ইরানের সাথে অস্ত্র ব্যবসা তাদের জন্য একটা বিকল্প আয়ের পথ হতে পারে। ইরান তেল সমৃদ্ধ একটা দেশ, তাদের কাছে অর্থের অভাব নেই। তারা যদি উত্তর কোরিয়ার কাছ থেকে মিসাইল কেনে তাহলে পিয়ংইয়ংয়ের অর্থনীতিতে একটা বড় ইনজেকশন পুশ করা হবে।
দ্বিতীয় কারণটা হলো এটা আমেরিকার প্রতি একটা সরাসরি চ্যালেঞ্জ। আমেরিকা বছরের পর বছর ধরে উত্তর কোরিয়াকে একঘরে করে রাখার চেষ্টা করেছে, কিন্তু কিম জং উন এই ঘোষণার মাধ্যমে দেখিয়ে দিল যে তিনি এখন বিশ্ব রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। 3 নম্বর, এটা চীন ও রাশিয়ার প্রতিও একটা বার্তা হতে পারে। এই দুই দেশ উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী বন্ধু, কিন্তু সম্প্রতি তারা কিম জং উনের কিছু পদক্ষেপে অসন্তুষ্ট ছিল। এই ঘোষণার মাধ্যমে তিনি হয়তো দেখাতে চাইছেন যে বেজিং ও মস্কোর সমর্থন ছাড়াও তিনি নিজের পথে এগোতে সক্ষম। কিন্তু এই ঘোষণার প্রতিক্রিয়া বিশ্বজুড়ে কি হচ্ছে? আমেরিকা স্বাভাবিকভাবে ক্ষুব্ধ। পেন্টাগন থেকে বলা হচ্ছে এই ধরনের হুমকিকে তারা অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছে। যদি উত্তর কোরিয়া সত্যি ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। কি সেই পরিণতি, সেটা অবশ্য তারা স্পষ্ট করে বলেনি। তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন এমন পরিস্থিতিতে আমেরিকা উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন পর্যন্ত সরাসরি কোনো কথা বলেননি, তবে তেল আবিবের সামরিক বিশ্লেষকরা বলছেন এ হুমকিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ইসরায়েলের কাছে যদিও আয়রন ডোম এবং অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু উত্তর কোরিয়ার উন্নত মিসাইলের মোকাবেলা করা সহজ হবে না। ইরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তেহরান হয়তো এই মুহূর্তে অপেক্ষা করছে। তারা দেখতে চাইছে পশ্চিমা বিশ্ব কীভাবে সাড়া দেয়, তারপর তারা সিদ্ধান্ত নেবে কিম জং উনের এই প্রস্তাব গ্রহণ করবে কি করবে না। এদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে আবার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এই দেশগুলো ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী অবস্থানে আছে। যুদ্ধ বাড়লে তারাও ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে এখন তারা কূটনৈতিকভাবে এই জিনিসটাকে শান্ত রাখার চেষ্টা করছেন। আমেরিকা ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের অন্তত 14টি দেশে তাদের নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছেন। আমেরিকার নাগরিকদের বলা হচ্ছে যত দ্রুত সম্ভব দেশ ত্যাগ করুক। কিন্তু কিভাবে দেশ ত্যাগ করবে? সমস্ত ফ্লাইট বন্ধ, সমস্ত জায়গা বন্ধ। এই পদক্ষেপ থেকে বোঝা যায় ওয়াশিংটন পরিস্থিতিকে কতটা গুরুতর মনে করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন কিম জং উনকে নিয়ে আলোচনা ঝড় বইছে। কেউ তাকে বীর বলছে, কেউ বলছে উন্মাদ। একদল মানুষ মনে করছে তিনি ইসলাম বিশ্বের পক্ষে দাঁড়িয়ে সাহসের পরিচয় দিচ্ছেন। অন্য দলবা বলছে এটি নিছক রাজনৈতিক চালাকি, পেছনে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই নেই। একজন আবার লিখছেন মামা কিম আবার খেলায় ফিরেছে, 3 দিনের নিরাপত্তার পর এমন বোমা ফাটানো তারই সাজে। আর একজন আবার লিখছেন এই লোক পাগল নাকি জিনিয়াস কেউ বুঝতে পারে না, কিন্তু একটা কথা মানতেই হবে, বিশ্ব রাজনীতিকে টান করে রাখতে জানে সে। তবে রসিকতা যাই হোক, বাস্তবতা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। মধ্যপ্রাচ্য এখন একটা টাইম বোমার উপর বসে আছে। এই বোমা যে কোনো মুহূর্তে ফাটতে পারে, এবং সেই বিস্ফোরণের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। জ্বালানি তেলের দাম ইতিমধ্যে আকাশ ছোঁয়া। গত এক সপ্তাহে ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $20 বেড়ে গেছে। বিশ্ব অর্থনীতি টলমল করছে, স্টক মার্কেটগুলো অস্থির, বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় খুঁজছে, আর সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে। এমন পরিস্থিতিতে কিম জং উনের এই ঘোষণা যেন আগুনে ঘি ঢালার মতন। অনেক বিশ্লেষকরা আবার বলছেন এখন সব কিছু নির্ভর করছে ইরানের সিদ্ধান্তের ওপর। তেহরান যদি সত্যি উত্তর কোরিয়ার কাছ থেকে মিসাইল নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ নতুন মাত্রায় চলে যাবে। ইতিহাস সাক্ষী, কিম জং উন শুধু কথা বলে না, তিনি কাজও করেন। গত কয়েক বছর তিনি যতগুলো হুমকি দিয়েছেন তার বেশিরভাগই বাস্তবায়ন করেছেন। পারমাণবিক পরীক্ষা থেকে শুরু করে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, সব কিছুতেই তিনি প্রমাণ করেছেন তার কথা ফাঁকা নয়। তাই এবারে যখন তিনি বলছেন একটাই মিসাইল যথেষ্ট, তখন এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি হয়তো অতিরঞ্জন করছেন, কিন্তু তার অস্ত্র ভাণ্ডারে যা আছে সেটা দিয়ে বিশাল ক্ষতি করা সম্ভব। আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। জাতিসংঘ নিরাপদ পরিষদ জরুরি বৈঠক বসাতে যাচ্ছে। বিশ্বের বড় বড় শক্তিগুলো হয়তো মধ্যস্থতায় এগিয়ে আসবে, কিন্তু তাতে কতটা কাজ হবে এখন সেটাই প্রশ্ন। একটা স্পষ্ট কথা, মিসাইলম্যান কিম জং উন আবার খেলায় ফিরেছেন। এবার এই খেলায় বাজি অনেক বড়। পুরো মধ্যপ্রাচ্যের ভাগ্য এখন ঝুলছে অনিশ্চয়তায়, আর পৃথিবী অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপে কি হবে জানার জন্য।